তোমাদের এবিটি বেরিয়ে গেছে। এবার তোমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই ওই এবিটি এর যে কোশ্চেনগুলো আছে ওইগুলো খুব ভালো করে ধরে ধরে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরীক্ষার জন্য উত্তরগুলো রেডি হয়ে যাবে। তো আজকে আমি তোমাদের এবিটি এর ফার্স্ট যে সেট SC1 ওইটার শর্ট কোশ্চেনগুলো মানে এমসিকিউগুলো আলোচনা করব। ও এমসিকিউগুলোর ফার্স্ট যে কোশ্চেন আছে ওই ফার্স্ট কোশ্চেনটা এরকম আছে যে একটা বদ্ধতল, ওই বদ্ধতল এস, ওই বদ্ধতলের মাঝে দুটো আধান আছে, একটা মাইনাস কিউ আধান আর একটা আছে প্লাস কিউ আধান, আর বদ্ধতলের বাইরে আছে প্লাস Q2 আধান। এবার কোশ্চেনটা এরকম বলেছে, ওই বদ্ধতলে কোন আধানগুলির জন্য বা কোন আধানটির জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অস্তিত্ব থাকবে। তো অপশানগুলো এরকম দেওয়া আছে, শুধুমাত্র প্লাস Q2 আধানের জন্য, প্লাস Q1 মাইনাস কিউ আধানের জন্য, আর সবগুলি আধানের জন্য, আর লাস্ট যে অপশানটা আছে ওটা হচ্ছে 0। তো এই প্রবলেমটার সঙ্গে একটা প্রবলেম মানে একটা থিওরি ওটা গুলিয়ে যায়, সেটা হচ্ছে যে তড়িৎ ফ্লাক্স। এটা তো গাউসীয় তল বলা হয়েছে। তো সেখানে যে তড়িৎ ফ্লাক্স ছিল, যে একটা বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স শুধুমাত্র বদ্ধতলে আবদ্ধ আধানের উপরই নির্ভর করে। বদ্ধতলের বাইরে যদি কোনো আধান থাকে তাহলে তার জন্য কোনো তড়িৎ ফ্লাক্স পাওয়া যায় না। কিন্তু এইখানে তড়িৎ ফ্লাক্সের কথা বলেনি, এখানে শুধুমাত্র বলেছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কথা। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আধানের উপরই ডিপেন্ড করে, ঠিক আছে। তো এইখানে সমস্ত আধানগুলির জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অস্তিত্ব এই গাউসীয় তলে পাওয়া যাবে। মানে তোমার অপশানটা হবে এখানে অপশান 3 নম্বর অপশান, মানে সি, অপশান সি। এখানে অপশান সি, এটা অপশান সি, সবগুলি আধানের জন্য। আর এখানে যদি তোমার সবগুলি আধানের জন্য, ঠিক আছে। আর তড়িৎ ফ্লাক্সের কথা যদি বলতো তাহলে এই বাইরের যে আধানটা আছে ওই আধানের জন্য এই তলে কোনো তড়িৎ ফ্লাক্স পাওয়া যেত না। এবার আসি সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে কি বলা হয়েছে, বলা হয়েছে সি ধারকত্বের একটি সমান্তরাল পাত ধারক যাকে ভি বিভবে আহিত করা হলো, আর পাত দুটির মধ্যে দূরত্ব দেওয়া আছে ডি। সেটা যদি হয় তাহলে পাত দুটির মধ্যে ক্রিয়ারত বল কত। তো এইরকম কোশ্চেনটা, সেকেন্ড কোশ্চেনটা এরকম বলেছে। সেকেন্ড কোশ্চেনটা তো একটা সমান্তরাল পাত ধারক, এইটা সমান্তরাল পাত ধারক। এবার তাদের মধ্যবর্তী দূরত্ব বলেছে ডি, আর মধ্যবর্তী দূরত্ব বলেছে ডি, এবং পাত দুটিকে ভি বিভবে আহিত করা হয়েছে, ভি বিভবে আহিত করা হয়েছে। আর ধারকত্ব বলা আছে সি, ধারকত্ব হচ্ছে সি। আমাকে বার করতে হবে যে এই দুটা পাতের মধ্যবর্তী বলের পরিমাণ কত হবে, এফ বার করতে হবে, ঠিক আছে। তো আমি কি করে বার করব, এফ এর ভ্যালুটা কীভাবে বার করবো? দেখো অ্যাকচুয়ালি আমি ধরে নেব কি ভি বিভবে যখন আহিত করলাম তো এইখানে প্লাস কিউ আধান সঞ্চিত হয়েছে, এখানে মাইনাস কিউ আধান সঞ্চিত হয়েছে, ঠিক আছে। আর সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী স্থানে কি হয়, তো তোমার যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সৃষ্টি হয় সেটা সুষম তড়িৎ ক্ষেত্র। এখানে সমান্তরাল পাত ধারকের দুটি পাত আছে, এই দুটি পাতের মধ্যে একটা পাতের জন্য এই মধ্যবর্তী অঞ্চলে আমি ধরলাম এই পাতটা প্লাস কিউ পাতের জন্য তোমার তড়িৎ ক্ষেত্র হলো ইর মান কত হয়, সিগমা বাই 2ε0। সিগমাটা হচ্ছে গিয়ে তোমার কিউ বাই এ হয়, সিগমাটা হচ্ছে কিউ বাই এ হয়।
আধানের তলমাত্রিক ঘনত্ব, এপসাইলন জিরো তো শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। আর এর জন্য মানে এ তো তড়িৎ ক্ষেত্রগুলো সৃষ্টি করেছে, যার ফলে এখানে যে আধানগুলো আছে আধানগুলোকে কি করবে, আকর্ষণ করবে, মানে আধানের উপরে প্রযুক্ত বল প্রয়োগ করবে। আকর্ষণ করবে কেন বললাম, এখানে প্লাস কিউ আছে, এখানে মাইনাস কিউ আছে, আকর্ষণ করবে। তো সেই আকর্ষণ বলের মান কত হবে, এফ ইকালস টু কিউ ইন্টু ই। তো মাইনাস দিলাম না কেন, এটা আকর্ষণ বল জাস্ট, তাহলে এফ ইকালস টু কিউ ইন্টু ই। তো যদি হয় তাহলে কিউ ইন্টু ইর মান তাহলে কত হচ্ছে, ইর মান আমি বসিয়ে দেবো সিগমা বাই 2 এপসাইলন 0, সিগমা বাই 2 এপসাইলন 0। আবার সিগমার মান যদি বসিয়ে দিই তাহলে আমার অ্যান্সার হচ্ছে কিউ স্কোয়ার, একটা কিউ আসবে, কিউ স্কোয়ার বাই 2 এপসাইলন 0 ইন্টু এ, এইটা পেলাম। আবার আমরা জানি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ইকালস টু কত হয়, এপসাইলন 0 এ বাই ডি। তো এখান থেকে এপসাইলন 0, এখান থেকে আমি এপসাইলন 0 এ সমান পাবো সি ইন্টু ডি। তো এখানে যদি বসাই, তাহলে আবার পাবো কিউ স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু সি ইন্টু ডি। আবার এমনি কিউ সমান কি জানি ধারকত্বের সূত্র থেকে, কিউ সমান সিভি। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে পাবো সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2CD, একটা সি কাটবে, তাহলে আমি অ্যান্সার পাবো সি ভি স্কোয়ার বাই 2D। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে সি ভি স্কোয়ার বাই 2D, অপশান নম্বর বি। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা বলা হচ্ছে 60 অ্যাম্পিয়ার ঘন্টা সামর্থ্যের একটি কোষ সম্পূর্ণভাবে খড়িত অবস্থায় আছে। 5 অ্যাম্পিয়ারের কোষটিকে আহিতকরণের জন্য প্রয়োজনীয় সময় কত? প্রথম কথা হচ্ছে এই 60 অ্যাম্পিয়ার ঘন্টা, এই 60 অ্যাম্পিয়ার ঘন্টা কথার অর্থ হচ্ছে কোষটি 1 অ্যাম্পিয়ার করে, কোষটি 1 অ্যাম্পিয়ার করে মানে 1 অ্যাম্পিয়ার করে স্থির প্রবাহ মাত্রা 60 ঘন্টা ধরে দেবে। ঠিক আছে, একটা কোষ 1 অ্যাম্পিয়ার করে স্থির প্রবাহ মাত্রা 60 ঘন্টা করে দেবে। এবার এখানে বলেছে যদি 5 অ্যাম্পিয়ারের কোষটিকে আহিতকরণ করা হয়, কত, 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার আহিতকরণ কথার অর্থ হচ্ছে মানে প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার করে দিবে, তাহলে কত ঘন্টা চলবে। মানে আমি যদি এই 60 অ্যাম্পিয়ার ঘন্টা কোষটি যদি 1 অ্যাম্পিয়ার করে কারেন্ট দেয় তাহলে 60 ঘন্টা চলে। তো যদি এখানে বলেছে যে 5 অ্যাম্পিয়ার করে যদি কারেন্ট দেয়, 5 অ্যাম্পিয়ার করে যদি প্রবাহ মাত্রা দিতে হয় তাকে, তাহলে কতক্ষণ লাগবে? তাহলে 1 অ্যাম্পিয়ার করে দিলে 60 ঘন্টা, তো 5 অ্যাম্পিয়ার করলে নিশ্চয়ই কম যাবে, তাহলে কত যাবে সেটা 60/5, মানে আমার যাবে 12 ঘন্টা। 60 অ্যাম্পিয়ার ঘন্টা সামর্থ্যের একটি কোষ সম্পূর্ণভাবে খড়িত অবস্থায় আছে। 5 অ্যাম্পিয়ারের কোষটিকে আহিতকরণের জন্য প্রয়োজনীয় সময়। তাহলে নতুন যে কোষটা, যেটা তাকে 5 অ্যাম্পিয়ার করে কারেন্ট দিতে হচ্ছে, তাহলে সেইটাকে আহিতকরণের জন্য কত সময় লাগবে? 12 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন। চার নম্বর কোশ্চেনটা কি? 4 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে এম ভর এবং ই আধানের একটি ইলেকট্রন একটি চৌম্বক ক্ষেত্রে বৃত্তাকার পথে তীব্র বেগে আবর্তিত হচ্ছে, তাহলে ইলেকট্রনের আবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক ভ্রামক ও কৌণিক ভরবেগের অনুপাত কত হবে? তাহলে আমাকে বার করতে বলেছে কি, ইলেকট্রনের চৌম্বক ভ্রামক এবং কৌণিক ভরবেগের অনুপাত। তো ইলেকট্রনের চৌম্বক ভ্রামককে আমি যদি PM দিই, PM, আর কৌণিক ভরবেগকে যদি L দিই,
তাহলে আমাকে এই চৌম্বক ভ্রামক এবং কৌণিক ভরবেগের অনুপাতটা আমাকে বার করতে হবে। তো কি হচ্ছে যে একটা ইলেকট্রন চুম্বক ক্ষেত্রে তীব্র বেগে গতিশীল। আমি ধরলাম ইলেকট্রনটি যার ভর হচ্ছে এম, ইলেকট্রনের আধান হচ্ছে ই, ভর হচ্ছে গিয়ে এম। তাহলে আমি ধরে নিলাম কত বেগে গতিশীল, ভি বেগে, আর ব্যাসার্ধের বৃত্তপথে গতিশীল হয়। তাহলে এই আধানটির এই ইলেকট্রনটির চুম্বক ভ্রামক কত হবে? তো আমরা চুম্বক ভ্রামক বার করানোর ফর্মুলা জানি, সেটা হচ্ছে প্রবাহ মাত্রা গুণিতক ক্ষেত্রফল, আই গুণিতক এ। প্রথমে আমি আইটা বার করব, এটা তো সহজে বার করতে পারবো, এটা হবে পাই আর স্কোয়ার। তো আই বলে কি একক সময়ে কতটা পরিমাণ আধান প্রবাহিত হয়েছে। তো সেটা কিভাবে বার করব? সেটা বার করার জন্য আমি ধরে নেব এখানে একটা ক্রস সেকশন ধরে নেব, বা এখানে একটা অংশ ধরে নেব। এবার আমি বের করব এই অংশের মধ্য দিয়ে 1 সেকেন্ডে কতটা আধান প্রবাহিত হয়। তো সেটা যদি বার করতে হয়, আমি প্রথমবার করব, একটা ইলেকট্রন তো ভি বেগে যাচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে শুরু করে আবার এখানে ক্রস করতে তার কত সময় লেগেছে বার করব। এখান থেকে শুরু করে আবার এইখানে আসতে কত সময় লেগেছে বার করব, ঠিক আছে? মানে সেই সময়ে এই অংশটাকে ভেদ করে কটা ইলেকট্রন যাবে? একটা ইলেকট্রন যাবে। তো সেই সময়টা কত? সেই সময়টা হচ্ছে সময় সমান কি জানি? সময় সমান জানি সরণ বাই বেগ। তো সরণ কত? সরণ হচ্ছে এখানে 2 পাই আর, বেগটা কত? ভি, তাই তো? তাহলে এই সময়ে একটা ইলেকট্রন এই অংশ দিয়ে যাচ্ছে। আমরা প্রবাহ মাত্রা সমান কি জানি? প্রবাহ মাত্রা সমান আধান বাই সময়। তাহলে এখানে আধান কত? একটা ইলেকট্রন যাচ্ছে কত সময়ে? 2 পাই আর/ভি, মানে আমার অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে VE/2 পাই আর। তো এবার আমি তাহলে প্রবাহ মাত্রা আই পেয়ে গেলাম। তাহলে এখানে বসিয়ে দেবো, আইর মান কত হচ্ছে VE/2 পাই আর। আর ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, পাই কাটবো, আর কাটবো, তাহলে হচ্ছে E/V/R/2। এবার কি করব? ইলেকট্রনের ভরকে এখানে ভাগ করব, গুণ করব, নিচেও গুণ করে দেবো। তাহলে উপরে যেটা আসছে MVR, কৌণিক ভরবেগ L সমান জানি MVR, তাহলে MVR এর জায়গায় বসবে E/L/2M। তো এখানে আছে PM, তাহলে এলটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে PM/L সমান হচ্ছে গিয়ে E/2M। তাহলে কৌণিক ভরবেগ ইলেকট্রনের চুম্বক ভ্রামক এবং কৌণিক ভরবেগের অনুপাত হচ্ছে E/2M। অপশানটা হচ্ছে সি, অপশানটা সি। নেক্সট কোশ্চেন 5। তো নেক্সট কোশ্চেনটা কি? 5 নম্বর যে কোশ্চেনটা, এখানে সঠিক বক্তব্যটি নির্বাচন করতে বলেছে। ফার্স্ট যে বক্তব্যটি, তিরস্চুম্বক পদার্থের ভেদ্যতা 1 অপেক্ষা বেশি। তো সাধারণত আমরা জানি তিরস্চুম্বক পদার্থ, তো ওর চুম্বক ভেদ্যতা ঋণাত্মক হয়, মানে 1-এর থেকে কম হয়। তাহলে প্রথম যে অপশানটা আছে ওটা ভুল। সেকেন্ড যেটা অপশান আছে, পরাশ্চুম্বক পদার্থের চুম্বক প্রবণতা ধনাত্মক। হ্যাঁ, পরাশ্চুম্বক পদার্থের ধনাত্মক হয় এবং নিম্নমানের হয়। আর অয়স্চুম্বক পদার্থের চুম্বক প্রবণতা ক্ষুদ্রমানের, এটা ভুল। অয়স্চুম্বক পদার্থের চুম্বক প্রবণতা সবচেয়ে বেশি, ঠিক আছে। আর লাস্ট আছে পরাশ্চুম্বক পদার্থের 20 বিন্দু নেই। তো তাহলে তোমার সঠিক যে অপশানটা সেটা হচ্ছে গিয়ে পরাশ্চুম্বক পদার্থের চুম্বক প্রবণতা, ওটা হচ্ছে ধনাত্মক। অপশান নাম্বার হচ্ছে গিয়ে অপশান নাম্বার বিটা হচ্ছে অপশান নাম্বার। এবার নেক্সট কোশ্চেনে আসবো, ভিআই। কোশ্চেন নাম্বার ভিআই, এটা বলা আছে একটা কুণ্ডলীর স্বাবেশাঙ্ক L সমান 3 মিলি হেনরি, ঠিক আছে। এই কুণ্ডলীতে টি সময়ে তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া আছে কত? তড়িৎ প্রবাহ মাত্রা I সমান দেওয়া আছে T²
ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি। বলেছে কত সময়ে কুণ্ডলীটির তড়িৎচালক বল শূন্য হবে। তাহলে কি বলা আছে, কুণ্ডলীটির সাবেশাঙ্ক বলা আছে 3 মিলি হেনরি, ঠিক আছে। আর কুণ্ডলীতে প্রবাহ মাত্রা কত, আই সমান টি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি। বলেছে কত সময়ে কুণ্ডলীর তড়িৎচালক বল ইটা কত হবে, ইটা এখানে ই ধরছি না, এইটা কত হবে, 0 হবে, এইটা আমাকে বার করতে হবে। তো আমরা তড়িৎচালক বলের ফর্মুলাটা কি জানি, ই ইকালস টু মাইনাস এল ইন্টু ডিআই বাই ডিটি, ঠিক আছে। এলটা তো 0 হবে না, তাহলে এফ মানে এই যে তড়িৎচালক বল যদি 0 হতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে, ডিআই বাই ডিটিকে কি করতে হবে, 0 হতে হবে। এই ডিআই বাই ডিটি যদি 0 হয়ে যায় তাহলে ডিআই বাই ডিটি যদি 0 করা হয় মানে এপসাইলন মানে তড়িৎচালক বলটা কি হবে, 0 হবে। তো প্রথমে তাহলে ডিআই বাই ডিটি বার করি, তাহলে ডিআই বাই ডিটি যদি বার করি, ডিটি অফ এটা যদি করা হয় টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টির ডেরিভেটিভ করবো, এর ডেরিভেটিভ কত হবে, তো প্রথমে টি স্কোয়ারের ডেরিভেটিভ করব, কত হবে 2t ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি, আর প্লাস করতে হবে, মানে টি স্কোয়ার কনস্ট্যান্ট থাকবে, প্লাস হবে না কারণ এই মাইনাসটা সামনে চলে আসবে, মানে ই টু দি পাওয়ার মাইনাস টি যদি ডেরিভেটিভ করি তাহলে মাইনাস একটা আসবে সামনে, আর যেটা আছে সেরকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটাকে আমি কী করবো, 0 করবো, এটাকে 0 করবো। তো এই দুটো থেকে কমন যাবে কত, এই দুটো থেকে কমন যাচ্ছে টি ই টু দি পাওয়ার মাইনাস টি, যদি কমন যায় তাহলে থাকছে এখানে 2 মাইনাস টি, 2 মাইনাস টি, ঠিক আছে। তাহলে হয় এই দুটো 0 হবে, টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি এটা 0 হবে, অথবা 2 মাইনাস টি ইকালস টু 0 হবে, ঠিক আছে। তো এখান থেকে তো টির মানটা তো ডিটারমিনেট করা যাচ্ছে না, মানে ই টু দি পাওয়ার মাইনাস টি আছে, তো এখান থেকে আমি পাচ্ছি 2 মাইনাস টি ইকালস টু 0, তাহলে টি ইকালস টু কত হচ্ছে আমার 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পর কুণ্ডলীটি তড়িৎচালক বলের মান কি হবে, 0 হবে। তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে অপশান বি। এবার কোশ্চেন নাম্বার 7, কোনটির মাত্রা সময়ের মাত্রা নয়। কি কি অপশান দেওয়া আছে, এল বাই আর দেওয়া আছে, সি আর দেওয়া আছে, রুট ওভার এলসি দেওয়া আছে, আর শুধু এলসি দেওয়া আছে। তাহলে আমি সবগুলোর মাত্রা বার করব, সবগুলোর মাত্রা বের করে দেখব কোনটা সময়ের মাত্রা নয়। শুধুমাত্র এল আর সির মাত্রা যদি বের করে নিতে পারি তাহলে এখান থেকে সবগুলোর মাত্রা পেয়ে যাব। প্রথমে এল এর মাত্রা বার করি। আচ্ছা, এল এর মাত্রা কীভাবে বার করব, আমরা জানি সাধারণত ই সমান কি জানি, মাইনাস এল ইন্টু ডিআই বাই ডিটি, ঠিক আছে। তো এখান থেকে যদি এল বার করি, এল সমান হচ্ছে ই বাই ডিআই উপরে ডিআই বাই ডিটি। আচ্ছা, তো এখান থেকে যদি দেখি, এখানে আমি মাত্রাকে আমি একক দিয়ে লিখবো, তো সেখান থেকে মাত্রা পাওয়া যাবে। তো ইর এককটা কি, ভোল্ট, আর এটা কি অ্যাম্পিয়ার, মানে প্রবাহমাত্রা একক অ্যাম্পিয়ার, বাই এই সময়, তাহলে ইন্টু কি করে দেবো, এটা টি আছে তো, এটা তাহলে সময় মানে সেকেন্ড। আবার দেখো ভোল্ট পার অ্যাম্পিয়ার মানে ভি ইকালস টু আই আর হয়, তাহলে আর ইকালস টু ভি বাই আই মানে ওহম, তাহলে অ্যাকচুয়ালি এটা হবে ওহম ইন্টু সেকেন্ড। আমি কী পাচ্ছি, এল এর একক কী পাচ্ছি, ওহম ইন্টু সেকেন্ড। আচ্ছা, এবার সিটা বার করবো, এল এর এককটা হচ্ছে ওহম ইন্টু সেকেন্ড, এবার সিটা বার করবো। তো সি আমরা কি জানি, সি সমান কি জানি, কিউ সমান সি ভি হয়, তাহলে সি সমান কিউ বাই ভি, ওকে, সি সমান কিউ বাই ভি, তো কিউ সমান আবার কি জানি, আই ইন্টু টি বাই ভি সমান আই আর হয়, তাহলে আই কেটে যাবে, তাহলে এখানে হবে কত, টি বাই আর, তাই তো টি বাই আর, মানে তা হচ্ছে সেকেন্ড বাই ওহম, ওকে। তাহলে আমি সি এর একক আর এল এর একক পেয়ে গেলাম। প্রথমে দেখো এল বাই আর কী করি, এখানে কী করি,
ওহম ইন্টু সেকেন্ড, ওহম ইন্টু সেকেন্ড। আর আর এর কত হয়, আর এর কত হয় ওহম, তাহলে ওহম ওম কেটে দাও, তাহলে কত হচ্ছে সেকেন্ড। তাহলে এল বাই আর এর একক হচ্ছে সেকেন্ড। এবার সি আর, সি আর, তো সির একক কি, সির একক হচ্ছে সেকেন্ড বাই ওহম, সেকেন্ড বাই ওহম ইন্টু ওহম, তাহলে ওহম কেটে গেল, সেকেন্ড, এরও একক সেকেন্ড। এবার রুট ওভার এলসি, রুট ওভার এলসি, তাহলে রুট ওভার এল এর একক হচ্ছে ওহম ইন্টু সেকেন্ড, ওহম ইন্টু সেকেন্ড ইন্টু সির একক হচ্ছে সেকেন্ড বাই ওহম, তাহলে ওহম ওহম কেটে গেল, রুট ওভার সেকেন্ড স্কোয়ার মানে সেকেন্ড। তাহলে এর দেখো এলসির একক হচ্ছে সেকেন্ড স্কোয়ার, তাকে রুট দিতে সেকেন্ড এসছে, তাহলে এলসির একক যে এলসি, এই এলসির এককটা কিন্তু সেকেন্ডের এককের সঙ্গে সমান হচ্ছে না, কার এককের সঙ্গে সমান হচ্ছে, সেকেন্ড স্কোয়ারের সঙ্গে সমান হচ্ছে। তাহলে আমার অপশানটা কি হবে, লাস্ট অপশান ডি। নাম্বার কোশ্চেন কি বলেছে, বলেছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা জেড অক্ষ বরাবর গতিশীল, জেড অক্ষ বরাবর গতিশীল। তো তড়িৎ ক্ষেত্র ভেক্টর আর চৌম্বক ক্ষেত্র ভেক্টরের অভিমুখ বা মানটা কত, অভিমুখটা কত হবে, মেনলি অভিমুখটা কত হবে, এটা এখানে জিজ্ঞেস করেছে আর কি। অপশানগুলো এরকম দেওয়া আছে, একটা অপশান দেওয়া আছে ই ইকালস টু ই ভেক্টর ইকালস টু ই জিরো আই ক্যাপ, বি ভেক্টর ইকালস টু বি জিরো জে ক্যাপ, বা দেওয়া আছে এরকম ই ভেক্টর ইকালস টু ই জিরো জে ক্যাপ, বি ভেক্টর ইকালস টু বি জিরো আই ক্যাপ। ঠিক আছে, তো এগুলোর মধ্যে কোনটা হতে পারে, এটা একটা অপশান, এটা একটা অপশান, আর আরও একটা অপশান, দুটো অপশান দেওয়া আছে। এবার আমরা সাধারণত জানি যে তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলি, তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে অভিমুখটা হয় সেটা হচ্ছে ই ক্রস বি এর, ই ক্রস বি এর অভিমুখের সমান্তরাল, ই ক্রস বি এর অভিমুখের সমান্তরাল। আর তো প্রথম কথা, এখানে যখন তুমি অ্যাক্সিসগুলো ধরবে, এই যে এক্স ওয়াই জেড অ্যাক্সিসগুলো ধরা হবে, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরা হবে, মানে তুমি এরকমভাবে ধরতে পারবে না, এইখানে আমি এক্স ধরবো, এখানে এক্স, এইটা আর ওয়াই ধরতে পারবো না, কারণ এটা হলে এক্স ওয়াই জেড, এটা হলে আমার ক্লক ওয়াইজ হয়ে যাচ্ছে, এরকম ধরা যাবে না। সাধারণত অ্যাক্সিসগুলো ধরা হয় অ্যান্টি ক্লক ওয়াইজ, অর্থাৎ অর্থাৎ এইটাকে এক্স ধরবো, এটাকে ওয়াই ধরবো, এটাকে জেড, অ্যাক্সিসগুলোকে এক্স ওয়াই জেড অ্যান্টি ক্লক ওয়াইজ ধরা হয়। তো যদি ধরো, দেখো আমি তাহলে এক্স অক্ষ থেকে যদি ওয়াই দিকে কার্ল করি, তাহলে আমার বুড়ো আঙ্গুলটা কি হয়, জেড অ্যাক্সিস বরাবর হয়। তার মানে আমাকে ইটাকে কোন অ্যাক্সিস বরাবর রাখতে হবে, ইটাকে এক্স অ্যাক্সিস বরাবর রাখতে হবে, বিটাকে কোন অ্যাক্সিস বরাবর রাখতে হবে, বিটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর রাখতে হবে। তো ইটাকে যদি এক্স অ্যাক্সিস বরাবর রাখো, এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ হয়, মানে কোন অপশানটা, এইটা, মানে ই ভেক্টর ইকালস টু ই জিরো আই ক্যাপ প্লাস ই ইকালস টু ই জিরো আই ক্যাপ, এবং বি ভেক্টর হবে বি জিরো জে ক্যাপ। ঠিক আছে, এখানে অপশান, দুটো অপশান এ আর বি অপশান একই আছে, তো ওইটাই হবে, মানে ই ইকালস টু ই জিরো আই ক্যাপ আর বি সমান বি জিরো জে ক্যাপ। এবার চলে আসি পরের কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, ওটা হচ্ছে কাঁচ নির্মিত একটি সমতলাবতল লেন্স, সমতলাবতল লেন্স মানে তার একটা লেন্সের একটা তল হচ্ছে সমতল আর একটা তল হচ্ছে অবতল, এইরকম। ঠিক আছে, এটা হচ্ছে সমতলাবতল লেন্স, এটা হচ্ছে প্রথম তল, 1 নম্বর তল, এটা এটা 2 নম্বর তল। 1 নম্বর তল হচ্ছে কি তোমার সমতল, আর 2 নম্বর তল হচ্ছে গিয়ে অবতল। এবার দেওয়া আছে এটা কাঁচের তৈরি এবং এর প্রতিসারাঙ্ক দেওয়া আছে 1.5। ঠিক আছে, আর ওই যে অবতল তলটা, ওই অবতল তলের বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে 50 সেন্টিমিটার। এই অবতল তলের, আচ্ছা আমি ধরে নিই এর যে সমতলের যে বক্রতা ব্যাসার্ধ তাকে R1, অ্যাকচুয়ালি সমতল তলের বক্রতা ব্যাসার্ধ হয় অসীম, আর এটাকে ধরে নিই R2, এটা হবে গিয়ে 50 সেন্টিমিটার দেওয়া আছে। এবার আমাকে কি বার করতে বলেছে, ক্ষমতা বার করতে বলেছে, লেন্সটির ক্ষমতা নির্ণয় করো, ওটা ডায়াপ্টার এককে বার করতে হবে লেন্সটির ক্ষমতা। তো সাধারণত আমরা জানি ক্ষমতা সমান হচ্ছে 1/f। ওকে, তো
ক্ষমতা যখন ডায়াপ্টার এককে বার করতে বলেছে, ডায়াপ্টারটা হচ্ছে এসআই একক, মানে আমাকে দৈর্ঘ্যটা কিন্তু ওকে এসআইতে করে নিতে হবে। মানে এটা যদি করি 50/100 হবে, 50/100 তাহলে 0.5 মিটার, 0.5 মিটার। তো কী করে বার করবো? আমরা লেন্স নির্মাতা সূত্র ইউজ করব। লেন্স নির্মাতার কি 1/f = μ - 1 × 1/r1 - 1/r2। মিউর মানটা বসিয়ে দিই, আর এটা ইকুয়ালস টু পি। মিউর মানটা বসিয়ে দিই, মিউর মানটা হচ্ছে 1.5 - 1। এখানে দেখো r1টা কী হবে 1/∞, আর r2টা হচ্ছে -1/0.5। আর একটা কথা, প্লাস মাইনাসের যে ব্যাপারটা থাকে, তো এটার কথা তো এটা ইনফিনিট হয়েছে, বাদ দিলাম। তো এই যে তলটা, এই তলটার ব্যাসার্ধ এই দিকে হচ্ছে, আর আলোটা যদি এই দিকে যায় মানে ব্যাসার্ধটাও সেই দিকে, আলোর দিকে, মানে পজিটিভ হবে, ঠিক আছে? তো এটা 0.5। তো এখানে যদি অ্যান্সার হয় এটা হচ্ছে 0.5, এখান থেকে আসছে, এখান থেকে এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 - 1/0.5। তাহলে এখান থেকে মাইনাস আসবে, সরি এটা মাইনাস আসবে, তাহলে মাইনাস সামনে চলে আসছে, 0.5/0.5, তাহলে আসছে -1 ডায়াপ্টার। তাহলে আমার অ্যান্সার হচ্ছে -1 ডায়াপ্টার, অ্যান্সারটা হচ্ছে -1 ডায়াপ্টার। 10 নম্বর কোশ্চেন, ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় সর্বোচ্চ তীব্রতা হচ্ছে গিয়ে, ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষা, এটা ছবিটা একটু আঁকি। তো এরকম দুটো ছিদ্র আছে, এখানে হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট। তো বলা হয়েছে যে ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় কেন্দ্রীয় যে উজ্জ্বল পটি তৈরি হয় ওর তীব্রতা বলেছে I0, ঠিক আছে? ওর তীব্রতা হচ্ছে I0। তো I0টা কী করে হয়? আমি ধরলাম এইখান থেকে আলো গেছে, আলোক তরঙ্গ গেছে, এখান থেকে আলোক তরঙ্গ গেছে, এবং দুটা এর বিস্তারও এ, এর বিস্তারও এ, ঠিক আছে? যদি হয় বিস্তার, দুটা বিস্তার, কারণ হচ্ছে এরা একটা সোর্স থেকে আসে, দুজনের বিস্তার একই হয়। যদি হয় তাহলে এখানে I0 কত হয়? I0 হয় a + a/² মানে 4a²। ওকে, এইটা হচ্ছে দুটা তরঙ্গের বিস্তার। এবার বলেছে যদি আমি একটাকে অফ করে দিই, এইটাকে যদি অফ করে দেওয়া হয়, যদি অফ করে দেওয়া হয় আর ব্যতিচার হবে না, শুধুমাত্র কি হবে, এখানে আলো মানে আর ঝালর তৈরি হবে না, শুধু একটা আলো, উজ্জ্বল আলো তৈরি হবে, মানে শুধু এই আলোটা এসে পৌঁছবে, অন্ধকার পটি আর সৃষ্টি হবে না, উজ্জ্বল পটি অন্ধকার পটি এরকম পরপর ঝালরের আর সৃষ্টি হবে না। তো এই যে আলোটা যাবে এর তীব্রতা কত হবে? তো এর তীব্রতা যদি আই ধরি, দেখো এখানে আর এই যে এই আলোটা যাচ্ছে না, তাহলে এখানে যে বিস্তারটা কোনটা হবে? তাহলে এখানে বিস্তারটা তাহলে নিশ্চয়ই হবে 0 + a², কারণ এখানে কোনো আলো পৌঁছায়নি বলে তার বিস্তারকে 0 ধরে নিয়েছি। তাহলে কত হচ্ছে আমার I = হচ্ছে a²। আমি যদি অনুপাত করি I/I0, তাহলে হবে a²/4a², ঠিক আছে? মানে হবে 1/4। তাহলে I = কি পাচ্ছি? I0/4। তাহলে যখন একটা বন্ধ করে দিবে, একটা ছিদ্র বন্ধ করা থাকবে, তখন তুমি যে আলোক পটিটা পাচ্ছ তার তীব্রতা হবে, যখন খোলা থাকবে তার তীব্রতার 1/4 গুণ। অপশান হচ্ছে গিয়ে, অপশান হচ্ছে বি, অপশান বি। কোশ্চেন নাম্বার 11। তো এইখানে 11, এখানে আলোক তড়িৎ ক্রিয়া, ঠিক আছে? আলোক তড়িৎ ক্রিয়ায় ফটো ইলেকট্রনের গতিশক্তির সঙ্গে কম্পাঙ্কের লেখচিত্র বার করতে বলেছে। তো এই বরাবর কম্পাঙ্ক, এই বরাবর হচ্ছে গতিশক্তি কে দিলাম। তো এই লেখচিত্রটা কীরকম হবে? তো সাধারণত আমরা জানি যে ফটো ইলেকট্রনের যে কম্পাঙ্কটা, এবার ওই কম্পাঙ্কর উপরে ফোটনের শক্তি নির্ভর করে, মানে কম্পাঙ্কটাই হচ্ছে ফোটনের, কম্পাঙ্কের উপরে ফোটনের শক্তি নির্ভর করে। এবার কম্পাঙ্কটা যদি বেশি হয় তাহলে ফোটনের শক্তি বেশি হবে, আর ওই শক্তিটা কে গ্রহণ করবে? ইলেকট্রন গ্রহণ করবে। এবার যত বেশি শক্তি হবে তো কিছুটা পরিমাণ শক্তি প্লেট থেকে বেরোনোর জন্য খরচ হবে, আর বাকি শক্তিকে গতিশক্তি পাবে। এবার ব্যাপারটা হচ্ছে ফোটনের কম্পাঙ্ক যত বেশি মানে শক্তিও বেশি হবে, আর শক্তি বেশি হলে এটা তো কার্য অপেক্ষকটা তো একই থাকছে, তাহলে গতিশক্তিটা বাড়বে। মানে অ্যাকচুয়ালি আমি যদি
ডিরেক্টলি বলি যে কম্পাঙ্কের সঙ্গে গতিশক্তিটা হচ্ছে গিয়ে প্রপোর্শনাল টু। তো এবার ব্যাপারটা হচ্ছে কম্পাঙ্ক যখন জিরো তখন তো শক্তি মানে ফোটনের শক্তি নেই, মানে ইলেকট্রনটাও বেরোচ্ছে না। ফোটনের শক্তি যদি কিছুটাও মানে কম্পাঙ্ক যদি এরকম কিছুটা থাকে তখনও কিন্তু গতিশক্তি হবে না, কারণ একটা আমরা প্রারম্ভ কম্পাঙ্ক বলে পড়েছি যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো দরকার, কারণ হচ্ছে ইলেকট্রনকে বেরোতে ন্যূনতম একটা শক্তি লাগে। তো একটা আলোর কম্পাঙ্ক বা আলোর যদি ফোটনের শক্তি সেই শক্তির সঙ্গে যদি ন্যূনতম যদি সেই শক্তি হয় তাহলে ইলেকট্রনটা বেরোবে, ঠিক আছে, মানে তার থেকে কম হলে বেরোবে না। অর্থাৎ একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে, ওই কম্পাঙ্কের বেশি যদি হয় তাহলে কী হবে, ইলেকট্রনটা গতিশক্তি পাবে আর কি। মানে অ্যাকচুয়ালি তোমাকে এই গতিশক্তি তখন হবে যখন কম্পাঙ্কটা এই এখানে আমি ধরলাম প্রারম্ভ কম্পাঙ্ক, এটা নিউ জিরো, এর থেকে যদি ফোটনের কম্পাঙ্ক যদি বেশি হয় তখন গতিশক্তি পাওয়া যাবে। তারপরে কম্পাঙ্ক যত বাড়বে গতিশক্তি বাড়বে, এরকম, ঠিক আছে। তাহলে এটা সাধারণত এরকমই হবে কম্পাঙ্কের সঙ্গে গতিশক্তি এর লেখচিত্র। তো এটা অপশান হচ্ছে লাস্ট অপশানটা, অপশান ডি, এটা হচ্ছে অপশান ডি। এবার 11 নম্বর হলো, এবার নেক্সট 12 নম্বরে একটা ইকুয়েশন দেওয়া আছে। 12 নম্বর ইকুয়েশনটা দেওয়া আছে x2। তো ইকুয়েশনটা এরকম দেওয়া আছে 4 1h1 সেখান থেকে 2he4 প্লাস 2e প্লাস 26 মেগা ইলেকট্রন ভোল্ট। তো তোমাকে বলেছে এই ইকুয়েশনটা কি ধরনের ইকুয়েশন, সমীকরণটা কি ধরনের ইকুয়েশন। তো আমি দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন, ঠিক আছে, 4টা হাইড্রোজেন মিলে কি হয়েছে, 2টা হাইড্রোজেন তৈরি হয়েছে। মানে হাইড্রোজেন হচ্ছে হালকা পরমাণু, তাহলে হালকা পরমাণুগুলো যুক্ত হয়ে কি উৎপন্ন করেছে, ভারী মৌল হিলিয়াম তৈরি করেছে। তো এইরকম কি ধরনের বিক্রিয়া হয়, সংযোজন বিক্রিয়া হয়, মানে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস তৈরি করে এবং সঙ্গে প্রচুর শক্তি উৎপন্ন করে। তাহলে এইটা হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি করছে, মানে এটা সূর্যতে হয়। তাহলে এটা কোন ধরনের বিক্রিয়া, এটা হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, তো এই বিক্রিয়াটা সাধারণত সূর্যতে ঘটে, মানে সূর্যের যে শক্তির উৎস এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। এবার নেক্সট কোশ্চেন যেটা আছে, তো দেওয়া আছে নেক্সট কোশ্চেনটা 13 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন 13 নম্বর। তো এখানে ট্রানজিস্টরে আলফা দেওয়া আছে, আলফা কত দেওয়া আছে 0.96, আমাকে বিটাটা বার করতে হবে। তো এদের মধ্যে রিলেশনটা কি আছে, আছে এরকম 1/α = 1/β প্লাস 1। তাহলে 1/β = তাহলে কত হচ্ছে 1/α মাইনাস 1, 1/α মানে কত, 1/α হচ্ছে 1/0.96 মাইনাস 1, তাহলে এখানে এলসিএম হচ্ছে 0.96, তাহলে 1.0.96, তাহলে 1 - 0.96 যদি করি তাহলে নিচে 0.96 হচ্ছে, আর এইটা যদি করা হয় 0.04, তাহলে পয়েন্ট কেটে দাও, তাহলে 4 2 8 16 4 16, তাহলে 1/24 কী পাচ্ছি 1/β পাচ্ছি, তাহলে এতএব বিটা সমান পাচ্ছি তাহলে 24, ঠিক আছে। তাহলে বিটার ভ্যালুটা কত হচ্ছে 24। এবার একদম লাস্ট যেটা কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন বলছে 14 নম্বর যেটা কোশ্চেন, না এর অপশানটা বলে দিই, এর অপশানটা মানে 13 নম্বরের অপশানটা 24 মানে কত, অপশান নাম্বার সি। এবার লাস্ট কোশ্চেন, এমসিকিউ লাস্ট কোশ্চেন, এক্সআইভি বলেছে সঞ্চার ব্যবস্থার প্রধান অংশগুলি কি কি। এখানে অপশানগুলো দেওয়া আছে, প্রেরক দেওয়া আছে, তারপর দেওয়া আছে বাহক, আর একটা দেওয়া আছে প্রেরক বাহক দেওয়া আছে, আর একটা দেওয়া আছে সঞ্চার প্রণালী। মানে সঞ্চার প্রণালীটা হচ্ছে গিয়ে প্রেরক থেকে বাহকের যাওয়ার যে রাস্তা বা পদ্ধতি বলতে পারবো আর কি, বা কীভাবে যায় আর কি, সঞ্চার প্রণালী। আর 4 নম্বর দেওয়া আছে গিয়ে সবগুলি।
তো কথা হচ্ছে যখন সঞ্চার ব্যবস্থার ক্ষেত্রে প্রেরক যতটাই গুরুত্বপূর্ণ, বাহক ততটাই গুরুত্বপূর্ণ, এবং কিভাবে প্রেরক থেকে বাহকে যাবে সেই পদ্ধতিটাও খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে অপশানটা হবে তাহলে সবগুলি অপশান হবে, এখানে সবগুলি অপশানই হবে। তো এবার সেকশন 2 এর গ্রুপ এ যেটা মানে অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো, ওগুলো একটু আলোচনা করে দিই। তো এখানে ফার্স্ট 1 নম্বর যে কোশ্চেনটা আছে 2-1 দাগে যে কোশ্চেন আছে, তো বলেছে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানে বিরতিকোণ 0 ডিগ্রি হয়? পৃথিবী পৃষ্ঠে কোন স্থানে বিরতিকোণ 0 ডিগ্রি হয়? তো উত্তরটা বলেই দিই। তো নিরক্ষরেখায় বিরতিকোণ কত হয়? নিরক্ষরেখায় বিরতিকোণ থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয়, আর এতে মেরুতে 90 ডিগ্রি হয়, মেরুতে থিটা হয় 90 ডিগ্রি। ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন দিয়ে আছে যদি লেঞ্জের সূত্রটি ভুল হয় তাহলে কোন সংরক্ষণ সূত্রটি অস্তিত্ব থাকে না? লেঞ্জের সূত্র তো অথবাটা যে দেওয়া আছে, লেঞ্জের সূত্র হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র। এবার লেঞ্জের সূত্র লঙ্ঘিত হওয়া মানে শক্তি সংরক্ষণ এর অস্তিত্ব লঙ্ঘিত হওয়া, মানে তাহলে এর অথবাটার উত্তর হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র। শক্তি সংরক্ষণ সূত্র থাকে না। ঠিক আছে। এবার নেক্সট যেটা আছে বিশুদ্ধ রোধক বর্তনীর এটা 2 দাগে, এটা 2 দাগে এই 2 দাগের অথবাটা কি আছে? এর 2 দাগে অথবা দেওয়া আছে, বলে যে বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষমতা গুণক কত? ক্ষমতা গুণক সাধারণত আমরা cos ফাই দিয়ে ডিনোট করি। এবার এই ফাইটা হচ্ছে দশা পার্থক্য কার মধ্যে? ফাইটা হচ্ছে দশা পার্থক্য কার মধ্যে? দশা পার্থক্য হচ্ছে প্রবাহ মাত্রা এবং তড়িৎচালক বলের মধ্যে। প্রবাহ মাত্রা ও তড়িৎচালক বলের মধ্যে। এবার কথা হচ্ছে শুধু রোধক বর্তনীতে প্রবাহ মাত্রা আর তড়িৎচালক বলের মধ্যে দশা পার্থক্য কত হয়? 0 হয়, মানে ফাই ইকুয়ালস টু কত? 0 ডিগ্রি। তাহলে এখানে বসিয়ে দাও cos 0 ডিগ্রি ইকুয়ালস টু 1, তাহলে ক্ষমতা গুণক কত হবে? 1 হবে। এবার নেক্সট যেটা কোশ্চেন আছে, 3 দাগে যেটা কোশ্চেন আছে, 3 দাগে বলেছে যে যদি কোনো গোলীয় দর্পণের অনুবন্ধী ফোকাস যুগল দর্পণটির একই দিকে অবস্থিত হয় তবে দর্পণটির প্রকৃতি কী হবে? অনুবন্ধী ফোকাস যুগল বলতে কি বলেছে? যে অনুবন্ধী ফোকাস যুগল বলতে দর্পণের সামনে এমন দুটো বিন্দু যার একটাতে বস্তু রাখলে অপরটিতে প্রতিবিম্ব গঠিত হবে, অথবা যদি ইন্টারচেঞ্জ করা হয় মানে প্রতিবিম্বের জায়গায় বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্বটা বস্তুর জায়গায় তৈরি হবে, অর্থাৎ একই দিকে বস্তু আর প্রতিবিম্ব থাকবে। সাধারণত উত্তল দর্পণের ক্ষেত্রে দেখি আমরা, সর্বদা বস্তু এবং প্রতিবিম্ব দর্পণের দুদিকে থাকে। ঠিক আছে। কেবলমাত্র অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু আর প্রতিবিম্ব দর্পণের একই দিকে থাকে। ঠিক আছে, তাহলে থাকা সম্ভব। তো তাহলে এখানে উত্তরটা হবে তাহলে অবতল দর্পণ, কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু আর প্রতিবিম্ব কখনো একদিকে থাকে না, অবতল দর্পণ। এটা হচ্ছে অবতল দর্পণ। 3 নম্বরে অথবা যেটা আছে, তরঙ্গমুখে অবস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত? তো আমরা তরঙ্গমুখ কাকে বলে বলেছিলাম যে তরঙ্গমুখ হচ্ছে এমন একটি রেখা বা সমতল, যেই রেখা বা সমতলের উপরে যতগুলি বিন্দু থাকবে তারা পরস্পর সমদশে থাকবে, অর্থাৎ দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত হচ্ছে, এর অথবার উত্তর হচ্ছে অথবা দশা পার্থক্য হচ্ছে 0। দশা পার্থক্য হচ্ছে 0। এবার 4 নম্বর আছে, 4 নম্বর বলেছে কি শর্তে একটি অর্ধপরিবাহী ডায়োড খোলা মানে সুইচ অফ অবস্থায় থাকবে? সুইচ অফ মানে কারেন্ট যাবে না, কারেন্ট কখন যাবে না? তো ডায়োডের দুটো অবস্থা আছে, একটা হচ্ছে সম্মুখ বায়াস আর একটা হচ্ছে বিপরীত বায়াস। সম্মুখ বায়াসে কারেন্ট চায় যাতে আলো টালো জ্বলতে পারে, মানে প্রবাহ পাওয়া যায় আউটপুটে, কিন্তু বিপরীত বায়াসে প্রবাহ মাত্রা প্রায় নগণ্য বললেই চলে। মানে তুমি যদি খোলা সুইচের কথা বলা হয় তাহলে ডায়োডকে বিপরীত বায়াসে রাখলে
ডায়োডকে বিপরীত বায়াসে রাখলে খোলা সুইচের মতো কাজ করবে। এবার সুইচের মতো আচরণ করবে। তাহলে এইটাই ছিল সেট 1-এর এমসিকিউ আর এমসিকিউ এবং অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এর পরের ভিডিওতে সেট 2 নিয়ে আলোচনা করব। আজকে শেষ, আর তোমরা খুব ভালো করে এই ভিডিওগুলো প্র্যাকটিস করো, দিলে তোমাদের আর আশা করি কোনো সমস্যা থাকবে না।